আসসালামু আলাইকুম। পড়ছি কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস সূর্য তামসী। অষ্টাদশ পরিচ্ছেদ, সপ্তম সূর্য। 20 জুন 2018, চন্দননগর। চন্দননগর স্ট্র্যান্ডে গঙ্গার ঘাটে ধাপে ধাপে নেমে যাওয়া সিঁড়িতে বসে আছি আমি আর পুলিশ অফিসার অমিতাভ মুখার্জি। নামটা একটু আগে নিজেই বলেছেন। ভদ্রলোক মানুষ হিসেবে খারাপ না, আচমকা এত বড় কেস মাথায় এসে যাওয়ায় একটু চাপে পড়ে গেছেন, এই যা। দেবাশিসদার কবিতাটার কিছুটা উদ্ধার করাতে আমার ওপরে একটু ভরসা এসেছে মনে হলো। একটা সিগারেট সাধলেন আমায়। আমি না বলাতে নিজেই একখানা ধরিয়ে উদাস মুখে গঙ্গায় লঞ্চের আসা যাওয়া দেখতে লাগলেন। রাত হয়ে গেছে, পাড়ের দুই দিকেই জ্বলে উঠছে একের পর এক আলো। সেই আলোর প্রতিবিম্ব জলে পড়ে কাপা কাপা রেখায় যেন ভ্যান গঘের আঁকা ছবি। অফিসারের কপালে 3-4টে ভাঁজ, বোঝা যাচ্ছে ভেবেও কিছু করতে পারছেন না বলে হতাশ। হাতের এক টোকায় সিগারেটটা সোজা জলে ফেলে আমার দিকে তাকিয়ে একবার হাসার চেষ্টা করলেন। তারপর মাস্টার মশাইয়ের মতো জিজ্ঞেস করলেন, বলুন দেখি, চন্দননগরের নাম চন্দননগর কেন? এটা জানতাম, হরিহর শেঠের লেখা আমার পড়া ছিল। কুইজের উত্তর দেবার মতো করে বললাম, এ নিয়ে অনেক রকম মত আছে। ত্রিবেণীতে এসে গঙ্গা 3টে ধারায় ভাগ হয়ে গেছিল, যমুনা, সরস্বতী আর ভাগীরথী। এই যমুনা পরে কল্যাণীর বাগের খালের দিকে গিয়ে চারঘাটে এসে হারিয়ে যায়। বাকি রইল ভাগীরথী আর সরস্বতী। সরস্বতী ছিল মূল নদী, তার তীরেই সপ্তগ্রাম বন্দর। বাণিজ্য জাহাজ আসত চীন, আরব, পারস্য থেকে। তারপর 16 শতকে ভয়াবহ কিছু একটা হয়, যার ফলে সরস্বতীর বুকের জলধারা কমে যেতে যেতে প্রায় শুকিয়ে যায়। ওদিকে বাড়তে থাকে ভাগীরথীর নাব্যতা, ফলে বাণিজ্য জাহাজ চলাচল বেড়ে যায় এখানে। হিজলি থেকে নুন বোঝাই করে পর্তুগিজরা নদীর ধারে গোলা বা গুদাম করে রাখতে থাকে। তারা গুদামকে বলতো ও গলি, আর সেই থেকেই হুগলি এসেছে। হুগলি আর সরস্বতীর মাঝে ধনুক বা চাঁদের কলার মতো জায়গাটা ছিল 3টে গ্রাম, বড়ো, খলিশানি আর গোন্দলপাড়া। ভাগীরথীর দিকের এই 3 গ্রাম নিয়েই চন্দননগরের উত্থান। মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাকর হুগলি নদীর ধারে বোরাইচণ্ডীর মন্দির স্থাপন করেন। কেউ বলেন এই চণ্ডী থেকেই প্রথমে চণ্ডীনগর আর পরে চন্দননগর নাম হয়। আবার হরিহর শেঠ নিজে লিখেছেন, শহর দেখতে অনেকটা চাঁদের কলার মতো হওয়ায় চন্দ্রনগর থেকে নাকি চন্দননগর হয়েছে। অফিসার নিজেও এতটা জানতেন বলে মনে হয় না। অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি কি গোয়েন্দাগিরির সঙ্গে ইতিহাস নিয়েও চর্চা করেন নাকি? আগে করতাম না, দেবাশিসদার পাল্লায় পড়ে কিছুদিন হলেও আগ্রহ হয়েছে। পসার তো জানেন প্রায় কিছুই নেই, তাই অঢেল সময়। না না, ভালো তো। আমরা কলুর বলদ, চাকরি করে আর অন্য পড়াশোনার সময় পাই না। জানেন তো, এককালে আমারও ইতিহাস সাবজেক্ট ছিল, ভালোই লাগতো পড়তে। ইচ্ছে ছিল ইতিহাস নিয়েই গবেষণা করব, সিন্ধু সভ্যতার লিপি পাঠোদ্ধার করব। কিন্তু ওই যে ম্যান প্রপোজেস আর উপরওয়ালা ডিসপোজেস। বাবা মারা গেলেন, চাকরির তাড়নায় পুলিশে যোগ দিলাম, এখন এইসব করে বেড়াচ্ছি। আপনি একদিকে ভালোই করেছেন, এসব ব্লাফরায় ঢোকেননি। আমাদের মশাই জান কয়লা হয়ে গেল। ভাবুন তো, ধন কেটে বিচি কেটে ফেলে রেখে গেছে। কি অদ্ভুত কেস রে বাবা। কেটে কোথায় ফেললো? মানে এই যে কাটলো, কেটে ফেললো কোথায়? ওটাও তো এভিডেন্স। আরে তাই তো। অফিসারের এতক্ষণে মাথায় ঢুকলো ব্যাপারটা। আপনি এখানেই বসুন, আমি এক্ষুনি আসছি বলেই মোবাইলে কাকে যেন চেষ্টা করতে করতে ছুটে গেলেন পাশেই পার্কিং করা গাড়ির দিকে। আমি পাশ দিয়ে একটা ঘটি গরমওয়ালাকে ডেকে 5 টাকার ঘটি গরম কিনলাম। খিদে পেয়েছে। সারাদিনে সেই সকালের পর এতক্ষণে একেবারে একা। সেই আমি, যার জীবনে তেমন কিছু ঘটে না,
মাত্র কয়েক ঘন্টায় যা যা ঘটে গেল তাতে বদহজম না হয়ে যায়। পুলিশে ধরে নিয়ে যাওয়া, দেবাশিসদার খুন, হেয়ালি ভরা মেসেজ, লিংচি, প্রিয়নাথ, গণপতি সব মিলেমিশে যা ঘট পাকিয়েছে, সহজে এ থেকে ছাড় পাবো বলে মনে হয় না। ভাবতেই নিজেকে নিজে ধমক দিলাম। আমি না গোয়েন্দা? রহস্য যত জটিল, গোয়েন্দাদের তত ফুর্তি হওয়া উচিত। হোমস, পোয়ারো থেকে ফেলু মিত্তির, ব্যোমকেশ সবাইকে তো তেমনই দেখেছি। মুশকিল হলো বইতে খুনের গল্প পড়া আর নিজে তার সাক্ষী থাকায় বিস্তর তফাৎ। আর সবচেয়ে বড় কথা, সাহস জিনিসটা আমার বরাবর বেশ কম। মুখে কিছুটা স্মার্টনেস দেখালেও পেটে এখনো প্রজাপতি উঠছে, পা কাঁপছে, যুক্তি বুদ্ধি সব গুলিয়ে যাচ্ছে। গঙ্গার হাওয়া বইছে বেশ জোরে, একটু জোলো, হয়তো বৃষ্টি নামবে। যা গরম পড়েছে! দেবাশিসদা বলতেন, খুব গরম লাগলে শুধু ভাববে তুমি এই গরমের জন্য দায়ী, তুমিই দুর্বসু, সূর্য, সপ্তম সূর্য। আমি অবাক হয়েছিলাম। সূর্যের আবার প্রথম দ্বিতীয় কি? সূর্য তো একটাই, আদি অনন্তকাল ধরে আমাদের জ্বালিয়ে যাচ্ছে। ধুস, হেসে ফেলেছিলেন দেবাশিসদা। বুদ্ধদের পবিত্র গ্রন্থ বিশুদ্ধি মগগ এ বিশ্বচক্র নিয়ে গোটা একটা অধ্যায় আছে। তাতে লেখা আছে বিনাশ 3 রকম, জলে, আগুনে আর বায়ুতে। মহাপ্লাবনের পরে অবিরাম বৃষ্টি শেষ হবার পরে আকাশে দ্বিতীয় সূর্য উদিত হয়। খেয়াল করো, এই মহাপ্লাবনের কথা কিন্তু বাইবেলের নোয়া আর আমাদের মনুর কাহিনীতেও আছে। খুব সম্ভব ঘটনাটা সত্যিই ঘটেছিল। দ্বিতীয় সূর্য উঠলে দিন রাতের প্রভাব মুছে গেল। এইভাবে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম সূর্য উদিত হয় আর অস্ত যায়। শেষ হয় এক একটি পর্ব। পঞ্চম সূর্যের সময়ে সমুদ্র জলহীন হয়ে পড়ে। ষষ্ঠ সূর্য এলে পৃথিবী ঢেকে যায় ধোঁয়ায়। এখন সেই পর্ব। এর পরেই আসবে দুর্বসু, সপ্তম সূর্য। তার বিপুল তেজে জ্বলে উঠবে সারা বিশ্ব সংসার। এই বই আপনি পেলেন কোথায়? পাবো আর কোথায়, এসব কি আর কেউ কিনতে পারে? প্রাচীন পুঁথি পেয়েছি এক জায়গায়। আরে কোথায় বলবেন তো? হরিহরের বাপের বাড়ি। এই শুরু হলো আপনার হেয়ালি মার্কা কথা। কে হরিহর? কেই বা তার বাবা? কিছুই তো জানি না। হরিহর মানে হরিহর শেঠ, সত্যজিৎ রায়ের অনেক আগে লেজিওদ অনার পাওয়া মানুষ, মহামানবী বলা চলে। এই চন্দননগরের প্রাণ পুরুষ। হরিহর শেঠকে লেজিওদ অনার দেওয়া হয় 1934 সালে। একাধারে ঐতিহাসিক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সংগ্রাহক। জেলায় প্রথম নারী শিক্ষার জন্য স্কুল কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির তার হাতে তৈরি। হরিহর শেঠের সঙ্গে চিঠিতে বেশ যোগাযোগ ছিল গুরুদেব রবীন্দ্রনাথের। 1937 সালে 20 বঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় চন্দননগরের জাহ্নবী আবাসে, যেটা বর্তমানে রবীন্দ্র ভবন। রবীন্দ্রনাথ এই সম্মেলনের উদ্বোধন করেন আর একটি নাতিদীর্ঘ বক্তৃতাও দেন। চন্দননগর মিউজিয়ামে একদিন যেও। এই অনুষ্ঠানের ছবি সহ বিস্তারিত বিবরণী, প্রেস রিলিজ ইত্যাদি সযত্নে রক্ষিত আছে। এই অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক ছিলেন হরিহর শেঠ। মিউজিয়ামের প্রায় 80% সংগ্রহ হরিহর শেঠ মারফত এসেছে। তাদের মধ্যে 8ম শতকের বুদ্ধ মূর্তি এক অমূল্য সংগ্রহ। 1947 সালে ফরাসি চন্দননগরকে ভিলা লিবার বা মুক্ত নগরী ঘোষণা করে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবনে ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। নবগঠিত পৌরসভার সভাপতি নির্বাচিত হন হরিহর শেঠ। তার লেখা সংক্ষিপ্ত চন্দননগর পরিচয়, চন্দননগরের ইতিহাস সম্পর্কে একটি আকর গ্রন্থ পাওয়া যায়। অবশ্যই কিনে পড়বে, বুঝলে? বুঝলাম, কিন্তু এর সঙ্গে তার বাবার কি সম্পর্ক? নৃত্যগোপাল শেঠ ছিলেন হরিহর শেঠের বাবা। নিজের বাবার স্মৃতিতে তিনি স্থাপন করেন নৃত্যগোপাল স্মৃতি মন্দির। 1920 সালের 23 মে তারই বদান্যতায় চন্দননগর পুস্তকাগার ঠাঁই পেল এই স্মৃতি মন্দিরে। ভবনের দ্বার উদ্ঘাটন করেছিলেন স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আর পুস্তকাগারে গৃহপ্রবেশ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন হরপ্রসাদ শাস্ত্রী মশাই।
শুধু লাইব্রেরি না, লাইব্রেরি কাম অডিটোরিয়াম। এর আগে চন্দননগরে লাইব্রেরি ছিল না? ছিল তো। 1873 সালে উর্দি বাজারে এক ভাড়াটে বাড়ির দোতলায় যদুনাথ পালিত আর মতিলাল শেঠ মিলে চন্দননগর পুস্তকাগার স্থাপন করেন। তারপর বেশ কয়েকবার স্থান পরিবর্তন করে শেষে এখানে ঠাঁই পায়। আচ্ছা, আর এখানেই আপনি সব উদ্ভট বই আর পুঁথি খুঁজে পান, তাই তো? শুধু কি খুঁজে পাই? ও বাড়ি বড় অদ্ভুত জায়গা, কিছু খুঁজে পেলে লুকিয়েও রাখি। মানে? মানে একটা বালির কণাকে লুকাতে গেলে কোথায় লুকানো ভালো? আরো বালির মধ্যে? তাহলে একটা রেয়ার বই বা নথি লুকানোর সেরা জায়গা কোনটা? ওহ, বুঝেছি, লাইব্রেরি, তাই তো? সাব্বাস তোপসে। তাহলে এতক্ষণ বলছিলে না তুমি কিছু জানো না, এবার তো জানলে, তাই তো? হ্যাঁ, তা বলতে পারেন। এখন তাহলে আমি আইনস্টাইন হয়ে যাব। উফ, আবার হেয়ালি, কি বলছেন? খোলসা করে বলুন না। একটা বাজে গল্প আইনস্টাইনের নামে চলে, ডাহা মিথ্যে, তবে গল্পটা খাসা। একবার তার ড্রাইভারের শখ হয়েছে পিছনের সিটে বসার, মানে আইনস্টাইন সাজার। আইনস্টাইন এক কথায় রাজি, তিনিই ড্রাইভ করছেন, ড্রাইভার পিছনে বসে। এক সেমিনারে গিয়ে ড্রাইভারকে সবাই আইনস্টাইন ভেবে ঘিরে ধরেছে। একটু বুঝিয়ে বলবেন, থিওরি অফ রিলেটিভিটিটা ঠিক কি? ড্রাইভার পড়েছে মহাফাপড়ে, কিন্তু হাজার হোক আইনস্টাইনের ড্রাইভার, হাজির জবাবে ওস্তাদ। বলে কি না, এ আর এমন কি কঠিন, এ তো আমার ড্রাইভারও জানে, বলে দাও হে ব্যাপারটা কি। খুব হেসেছিলাম দুজনে। তারপর দেবাশিসদা বলেছিলেন, আমিও এখন থেকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবো তুর্বসু জানে, কেমন? কারেন্টের শক লাগার মতো চমকে উঠলাম। তুর্বসু জানে, এটাই ছিল না সেই কাগজে? পকেট থেকে মোবাইল বের করেই অফিসারের নম্বরে ফোন করলাম আমি। পেটে আবার বুড়বুড়ি কাটা শুরু হয়েছে। অফিসারের অনেক আগে করা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি এখন জানি যে আমি ঠিক কি জানি।